গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 25 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের প্রত্যেকটা ক্লাস যেরকমভাবে শিডিউল করা আছে সেভাবেই হবে, অর্থাৎ 8:45টার সময় তোমরা এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাস আজকে লাইভ করতে পারবে। তারপরে 9:30টার সময় ইংলিশ ক্লাস কে স্টাডিতে। তারপরে তোমাদের যেরকম জিকে জিএস পিওয়াইকিউ বেসড চলছে 10:30-তে, সেইভাবে তোমরা করবে। আর 6টার সময় ডাব্লিউবিপি জিকে হবে কে স্টাডিতে। আর এনটিপিসি ক্লাস আজকে 7টার সময় যেরকম হয় সেরকম হবে সন্ধ্যাবেলা। তো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত লিঙ্ক শেয়ার করা থাকবে, যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই যুক্ত হয়ে যেও, ওখান থেকে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন চলে যাবে। আজকের প্রথম প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেশের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাগ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে সঞ্জয় মূর্তিকে সম্প্রতি দেশের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি গিরিশচন্দ্র মুর্মুর জায়গায় আইএএস কে সঞ্জয় মূর্তিকে নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত করেছে। জম্মু ও কাশ্মীরের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর গিরিশচন্দ্র মুর্মু ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর। বর্তমানে কে সঞ্জয় মূর্তি শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসাবে কর্মরত। আর এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 15তম, যিনি সঞ্জয় মূর্তি হবেন উনি কিন্তু 15তম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হবেন। টার্ম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের 6 বছর থাকে, আর অবসরের বয়স থাকে 65 বছর। ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা তৈরি। ভারতের রাষ্ট্রপতি এই ক্যাগকে নিয়োগ করেন এবং নিয়োগের সময় রাষ্ট্রপতিই তাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র এবং রাজ্যের কনসোলিডেটেড আর কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করেন। আমি এই ফান্ডগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম। কন্টিনজেন্সি এবং কনসোলিডেটেড ফান্ড এই দুটো কোন আর্টিকেলে রয়েছে তোমরা শেষকালে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সংসদের সরকারি হিসাব কমিটির মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরামর্শদাতা হিসেবেও তিনি কাজ করেন। রাষ্ট্রপতির কাছে ক্যাগের মানে ক্যাগ তার রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করেন এবং ক্যাগকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার অনুরূপ পদ্ধতি অনুসরণ করতে হয়। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী 2000 MCQ 80টা মক টেস্ট উইথ এক্সট্রা কি পয়েন্টস, জিকে ব্যাংক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, শিল্প সংস্কৃতি এবং স্ট্যাটিক্সিকে অনলি 50 রুপিস সার্ভার চার্জ দিয়ে যে কোনো পরীক্ষার জন্য পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করতে পারো অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এর সাথে স্ট্র্যাটেজিকেও তোমাদের রয়েছে, সেটাও তোমরা করতে পারো, অথবা সম্পূর্ণ ফ্রিতে 2023 এবং 24-এর কারেন্ট অ্যাফেয়ার্স এনডিপিসির জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা টেস্ট সিরিজে অ্যাপে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে গিয়ে প্র্যাকটিস করতে পারো। দেখো, এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রি উইকলি টেস্টে, আর টেস্ট সিরিজে রয়েছে তোমাদের স্ট্র্যাটেজিক এবং জিকে ব্যাংক। এছাড়া বর্তমানে যে কোর্সগুলো আমাদের চলছে তার মধ্যে একটা কোর্স হচ্ছে বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া এসএসসি ব্যাচ প্রাপ্তিও রয়েছে। তোমরা ডাব্লিউবিপি, কেপি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় ব্যাচ কোর্স বা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যে কোনো সাবজেক্টের কোর্স নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পেড কোর্সে পাবে। ওখানে গিয়ে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখে যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে 9593430522 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নিও। আর আমাদের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ মান্থলি, ইয়ারলি বা আদার্স জিকের পিডিএফ তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনটা থেকে কালেক্ট করতে পারবে। যাই হোক, পরের প্রশ্ন আমরা চলে আসবো, ভারতের 56তম টাইগার রিজার্ভ কোনটা? ভারতের 56তম টাইগার রিজার্ভ হচ্ছে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। ছত্তিশগড়ের এই গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ দেশের 56তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই তথ্য জানিয়েছেন। গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ এটা হবে 2800 বর্গ কিলোমিটারের বেশি আয়তনের দেশের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণাগার। বৃহত্তম যেটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ। ভালো করে নোট করে রাখবে, পরীক্ষাতে খুব আসে। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আসামের মানস টাইগার রিজার্ভ, আর ছত্তিশগড়ের তৃতীয় হচ্ছে এটা এই গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, এটা হচ্ছে তৃতীয়।
55th টাইগার রিজার্ভ হচ্ছে ঢোলপুর কারাউলি, যেটা রয়েছে রাজস্থানে। খুব ইম্পর্টেন্ট এই টাইগার রিজার্ভগুলো, ভালো করে মনে রাখবে। 54th টাইগার রিজার্ভ বীরঙ্গনা দুর্গাবতী, মধ্যপ্রদেশে। তোমাদের এটা দেখবে পরীক্ষাতে এসেছিল। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ হচ্ছে এনটিসিএ, এটা এনটিসিএ নামে পরিচিত। কেন্দ্রীয় সরকার ভারতে বাঘ সংরক্ষণকে শক্তিশালী করার জন্য শীর্ষ সংস্থা হিসেবে 2005 সালে এই কর্তৃপক্ষ গঠন করে। এটা বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর বিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা সংবিধিবদ্ধ সংস্থা। এখান থেকে এটাও তোমরা খেয়াল রাখবে, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ করা হয়েছিল। এটা কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে থাকা একটা প্রশাসনিক সংস্থা। আর কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রক, এর চেয়ারম্যান থাকেন, মানে এই এনটিসি যেটা বলছি, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ, এটার চেয়ারম্যান থাকেন বা চেয়ারপারসন থাকেন। তারপরে কোন দেশ সম্প্রতি একটি নতুন সংবিধান অনুমোদন করেছে? গ্যাবন একটা নতুন সংবিধান অনুমোদন করেছে। এই সংবিধানের উদ্দেশ্য 55 বছর ধরে চলে আসা বংশানুক্রমিক শাসনের অবসান ঘটানো আর গণতান্ত্রিক বেসামরিক সরকারের পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করা। গ্যাবনের সরকারি নাম গ্যাবনীয় প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকার একটা দেশ। রাজধানী লিব্রেভিল। রাষ্ট্রপতি ব্রাইস ওলিগুই এনগুয়েমা। প্রধানমন্ত্রী রেমন্ড এন্ডং সিংমা। আর মুদ্রা হচ্ছে মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি। মহাদেশ আফ্রিকা। তারপরে কোন দেশ প্রথম খোখো বিশ্বকাপ আয়োজন করবে? প্রথম খোখো বিশ্বকাপ, খোখো ওয়ার্ল্ড কাপ প্রথম আয়োজন করবে আমাদের ভারত। প্রথম খোখো বিশ্বকাপের আয়োজন করা হবে 13 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আর ভারতীয় খোখো ফেডারেশনের এটা আয়োজন করেছে যৌথভাবে। প্রতিটা খোখো দলে 12 জন করে খেলোয়াড় থাকে এবং একটা প্রতিযোগিতার সময় প্রত্যেকটা দল থেকে 9 জন করে খেলোয়াড় মাঠে নামে। খোখো খেলার মাঠ আয়তক্ষেত্রাকার, যার পরিমাণ 27 মিটার বাই 16 মিটার। আর খোখোটা শুরু হয়েছিল মহারাষ্ট্র রাজ্যে। তারপরে যৌথ সামরিক মহড়া পূর্বী প্রহার কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? পূর্বী প্রহার এটা আয়োজিত হয়েছিল অরুণাচল প্রদেশে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্প্রতি অরুণাচল প্রদেশে 10 থেকে 18 নভেম্বর 2024 পর্যন্ত একটা যৌথ মহড়া পূরবী প্রহার পরিচালনা করেছে। এর উদ্দেশ্য হচ্ছে অনুশীলনটার লক্ষ্য অরুণাচল প্রদেশের চ্যালেঞ্জিং পার্বত্য অঞ্চলের মধ্যে সমন্বিত যৌথ অপারেশন চালানো, আন্তঃপরিষেবা সমন্বয় এবং অপারেশনাল প্রস্তুতির উন্নতিতে 3টে পরিষেবার যুদ্ধ কার্যকারিতা বৃদ্ধি করা। তারপরে ওয়াই ভারত ম্যাটার্স এই বইটার লেখককে, ওয়াই ভারত ম্যাটার্স এটা লিখেছেন ডক্টর এস জয়শঙ্কর। ভারতের বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওয়াই ভারত ম্যাটার্স বইটা লিখেছেন। ইনি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরিতে এই বইটা প্রকাশ করেছেন। এই বইটা বিশ্বে ভারতের উন্নয়নশীল অবস্থান, আত্মনির্ভরতা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছে আর কি। ডক্টর জয়শঙ্কর 2019 সাল থেকে ভারতের বিদেশ মন্ত্রী রয়েছেন। তারপরে আসামের জোরহাট জেলায় জ্যোতি প্রতাপ এডুকেশন ট্রাস্ট দ্বারা চালু করা প্রথম যাদব পায়েং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ার জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে? এম করুণাকর রেড্ডিকে নির্বাচিত করা হয়েছে। তেলেঙ্গানা বেসড একটা পরিবেশবিদ, তেলেঙ্গানা ভিত্তিক পরিবেশবিদ এম করুণাকর রেড্ডি আসামের জোরহাট জেলায় জ্যোতি প্রতাপ এডুকেশন ট্রাস্ট দ্বারা চালু করা প্রথম যাদব পায়েং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। এম করুণাকর রেড্ডি ওয়াটারম্যান হিসাবেও পরিচিত, এটা নোট করবে, ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। ভারতের গ্রিন ম্যান হিসাবেও পরিচিত। পরিবেশ আর জলবায়ু সংরক্ষণে তার অসাধারণ প্রচেষ্টার জন্য ইনি পুরস্কৃত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কিছু দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ত্রাণ এবং ব্যবস্থাপনা প্রদানের প্রচেষ্টার জন্য তিনি ভারতের ক্রাইসিস ম্যান নামেও কিন্তু পরিচিত। ক্রাইসিস ম্যান, ভারতের গ্রিন ম্যান, ওয়াটারম্যান, এগুলো সব করুণাকর রেড্ডিকে বলা হয়, এম করুণাকর রেড্ডি। 2025 সালের জানুয়ারিতে জোরহাটের তেওকের জ্যোতি প্রতাপ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে এম করুণাকর রেড্ডি এই পুরস্কারটা প্রদান করা হবে, তাকে এটা দেওয়া হবে আর কি। এই অ্যাওয়ার্ডে 2 লক্ষ টাকা, একটা সম্মাননাপত্র আর বিভিন্ন মোমেন্টও দেওয়া হবে। তারপরে কার সাথে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর গ্রিন এনার্জির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? টাটা পাওয়ারের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে।
550 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। এর লক্ষ্য পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে সম্পূর্ণরূপে বিমানবন্দরের শক্তির প্রয়োজনীয়তা মেটানো। তারপরে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেট সম্প্রতি ভারতের কোন যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? এটা করেছে GSAT-N2 বা GSAT-20। ভারতের GSAT-N2 বা GSAT-20 এই কমিউনিকেশন স্যাটেলাইট সম্প্রতি স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটা ভারতের উন্নত যোগাযোগ স্যাটেলাইট একটা, এবং মহাকাশ বিভাগের অধীনে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে। তারপরে ভারত প্রথম ডাইরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে কোন টেলিকম অপারেটর? দেখো, এটা ভারতে প্রথম চালু করলো BSNL D2D। D2D মানে ডাইরেক্ট টু ডিভাইস satellite connectivity is an emerging technology that allows smartphones and other devices to communicate directly with satellites without intermediary ground-based cell towers. Directly ফোনের সাথে স্যাটেলাইটের কানেকশন থাকবে, এরকম একটা টেকনোলজি। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL ফুল ফর্ম অনেক সময় চলে আসে তোমাদের, প্রতিষ্ঠিত হয় 2000 সালে। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। ক্যাবিনেট মিনিস্টার ফর কমিউনিকেশনস হচ্ছেন এখন বর্তমানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। চেয়ারম্যান আর MD রবার্ট জে রবি। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। আর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত? এটা হয়ে যাবে হুগলি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান? আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 24 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল? ফার্স্ট এয়ার ট্যাক্সি স্টেশন কোথায় তৈরি হচ্ছে? দুবাইয়ে তৈরি হচ্ছে ফার্স্ট এয়ার ট্যাক্সি স্টেশন। কোন শহরে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে? ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে। কে দুবাই স্পোর্টস কাউন্সিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন? সানিয়া মির্জা, হরভজন সিং। ভারতী এয়ারটেল লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হতে চলেছেন? শাশ্বত শর্মা। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? বিপিন কুমার। সম্প্রতি সংবাদ শিরোনামে আসা কোরিয়া SAT-6A একটা স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ করেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? স্পেসএক্স। সম্প্রতি T20 ক্রিকেটে অস্ট্রেলিয়া কোন খেলোয়াড় 10,000 রান পূর্ণ করেছেন? গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বের প্রথম উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার কোথায় স্থাপিত হবে? লেতে। সম্প্রতি কোন ভারতীয় টেনিস তারকা অবসরের কথা ঘোষণা করেছেন? প্রজনেশ গুণেশ্বরন। সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সুপার সাইক্লোন মান-ই কোন দেশে দেখা গেছে? ফিলিপিন্স। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।